বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক রসায়ন, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আমরা প্রিটেস্টের প্রিটেস্ট পরীক্ষার পূর্বে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের শেষ অধ্যায়টা রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায়ের দুইটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পার্ট 5.1 যোজ্যতা ইলেকট্রন, আর পার্ট 5.2 যোজনী এবং যোজনী বা যোজ্যতা। এই দুটা বিষয় আমরা এখন বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রনে যদি যাই, আমরা প্রথমে যাব কোথায়? যোজ্যতা ইলেকট্রন। গুড। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি, এটা আমরা প্রথমে জানব। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথের মোট ইলেকট্রনকে বলা হয়, মোট ইলেকট্রনকে বলে যোজ্যতা ইলেকট্রন। আর ক্লিয়ার? তাহলে আমরা তৃতীয় অধ্যায় দেখেছি যোজনী কি, যোজ্যতা কি। এখন আমরা যোজ্যতা ইলেকট্রন এখন বুঝবো যে আসলে যোজ্যতা ইলেকট্রনটা কি। তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটাকে বলবো আমরা যোজ্যতা ইলেকট্রন। আর ক্লিয়ার? তাহলে এখন দেখি আমরা যোজ্যতা ইলেকট্রন কিভাবে বের করতে হয়। তাহলে তৃতীয় অধ্যায়ের আমাদের ইলেকট্রন বিন্যাসের জ্ঞান আমরা সম্পূর্ণ নিয়েছি অফলাইনে। এখন তোমরা এটা বোঝার চেষ্টা করো। ধরো নাইট্রোজেন, ইলেকট্রন বিন্যাস হচ্ছে ইলেকট্রন সংখ্যা 7। এখন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। এভাবে করতে পারি আমরা, অথবা আমরা ইলেকট্রন বিন্যাস এই পদ্ধতিতে করতে পারি। তাই প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টা? সর্বোচ্চ থাকে 8টা, কিন্তু এখানে থাকবে কয়টা বলতো? এখানে থাকবে 5টা। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো, এখানে প্রথম কক্ষপথের নাম জানি কে, দ্বিতীয় কক্ষপথের নাম এল, তৃতীয় কক্ষপথ যদি থাকে তার নাম এম হতো। তাহলে প্রথম কক্ষপথে আছে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে আছে 5টা। আর এম কক্ষপথের কোনো অস্তিত্ব নেই নাইট্রোজেনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এই 2s2 and 2p3 এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, সেম অ্যাজ কে হচ্ছে প্রথম কক্ষপথ আর এল হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি শেষ কক্ষপথটা নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু এল। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 5টি। অতএব নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকায় নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। তাহলে এটা একটা গেল তোমাকে যে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত, প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, প্রশ্ন দিতেই পারে অবশ্যই। তাহলে এইভাবে যে কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে অবজেক্টিভ এবং জ্ঞানমূলক প্রশ্নে। তাহলে এইভাবে আমরা আরও কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা করতে পারি। যেমন ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এটা আমরা সবাই জানি। তাহলে এখন যদি এটার বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 and 3p5। দেখো, তাহলে ক্লোরিনের 17টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথে আছে কয়টা বলো? 2টা। গুড। দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, তৃতীয় কক্ষপথে আছে 7টা। তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা? অবশ্যই তৃতীয় কক্ষপথ। তাহলে এই তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন থাকায় ক্লোরিন এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। আর ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যোজ্যতা ইলেকট্রন কি এবং যোজ্যতা ইলেকট্রনের ব্যাখ্যা। তাহলে এখন আমরা সেকেন্ড যে পয়েন্ট ছিল, সেকেন্ড যে পার্টটা ছিল, সেই পার্টটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। দুটা কিন্তু একই কথা বন্ধুরা। তাহলে যোজনী কি? আমরা যদি ইলেকট্রনীয় পরিভাষায় বলি যোজনী কাকে বলে, তাহলে আমরা বলবো যে সর্বশেষ কক্ষপথে যতটি বেজোড় ইলেকট্রন থাকে সেই বেজোড় ইলেকট্রনের মোট সংখ্যাই হচ্ছে
যোজনী বা যোজ্যতা, অথবা একটা যৌগ গঠনের জন্য বা অণু গঠনের জন্য একটি অণুতে যে পরমাণুগুলো আকর্ষণ করতে পারে সেটাকেই তার যোজনী বলে। যেমন আমরা বলতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড একটা যৌগ, রাইট? এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের যোজনী 2 আর ক্লোরিনের যোজনী কিন্তু 1। তাহলে কিভাবে বলবো? ক্যালসিয়াম 2টা ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে, এর জন্য ক্যালসিয়ামের যোজনী 2, আর ক্লোরিন 2টা ক্লোরিন একটা ক্যালসিয়ামের সাথে যুক্ত আছে, এর জন্য ক্লোরিনের যোজনী 1। তাহলে এইভাবেও যোজনী ব্যাখ্যা করা যাবে। সবচেয়ে সহজ যোজনী ব্যাখ্যা করার পদ্ধতি হচ্ছে সর্বশেষ কক্ষপথে যতটি বেজোড় ইলেকট্রন থাকবে সেই বেজোড় ইলেকট্রনের মোট সংখ্যা হচ্ছে যোজনী বা যোজ্যতা। আর ক্লিয়ার? তাহলে বেজোড় বুঝাবো কিভাবে এখন? তাহলে আমরা জানি ইলেকট্রন বিন্যাস থেকে পি উপশক্তি স্তর এবং ডি উপশক্তি স্তর, এদের কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু পি এর হচ্ছে 6 আর ডি এর হচ্ছে 10। তাহলে পি কে ভাঙলে 3টা উপশক্তি স্তর পাওয়া যায়, একটা হচ্ছে পিএক্স, আর হচ্ছে পি ওয়াই অ্যান্ড পি জেড। আর ডি উপশক্তি স্তরকে ভাঙলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার। এগুলা দেখো, এখন খেয়াল করো, পিতে ইলেকট্রন আছে 6টা, তাহলে পি এর যে 3টে উপশক্তি স্তর রয়েছে এই উপশক্তি স্তরগুলো কিন্তু ইলেকট্রনগুলো সমান ভাগে ভাগ করতে পারবে, এরা সবাই সমান শক্তিশালী। তাহলে পি এ অবশ্যই 2টা পাবে, এই পি ওয়াই 2টা পাবে, পি জেডও 2টা পাবে, ডি এক্স ওয়াই 2টা, ডি ওয়াই জেড এর 2টা, ডি জেড এক্স এর 2টা, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার 2টা আর ডি জেড স্কয়ার 2টা। তাহলে প্রত্যেকেই 2টা করে ইলেকট্রন পাবে যদি এখানে পূর্ণ ইলেকট্রন থাকে। তাহলে পূর্ণ ইলেকট্রন থাকলে কিন্তু তার যোজনী নির্ণয় করা যাবে না। তাহলে আমি বলছি কি, সর্বশেষ কক্ষপথে যতটি বেজোড় থাকবে সেই বেজোড় ইলেকট্রনের মোট সংখ্যাই হচ্ছে যোজনী বা যোজ্যতা। আর ক্লিয়ার? তাহলে আমরা দেখি একটা উদাহরণ টানি। আমরা উদাহরণ যদি টানি, আমরা ক্লোরিনের যোজনীটা দেখি। যদি ক্লোরিন 17, আমরা কিছুক্ষণ আগে এই বিন্যাসটা শিখলাম 1s2, 2s2, 2p6, 3s2 অ্যান্ড 3p5। এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস দিয়ে কিন্তু যোজনী ব্যাখ্যা করা যাবে না, এখানে ব্যাখ্যা করা যাবে শুধু যোজ্যতা ইলেকট্রন। তাহলে এই দেখো, এই শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, এর জন্য তার যোজ্যতা ইলেকট্রন 7, কিন্তু যোজনী কিন্তু ক্লোরিনের 1। কিভাবে? তাহলে ক্লোরিন 17 এর উপরে একটা স্টার চিহ্ন দিব। এই স্টার চিহ্নটাকে বলা হয় উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস, মানে সর্বোচ্চ বেজোড় সংখ্যক দেখানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এটাকে বলা হয় উত্তেজিত অবস্থা ইলেকট্রন বিন্যাস। উত্তেজিত কি? যেটা পি এবং ডি অরবিটালকে ভেঙে নতুন নামে তাদের কাছে ইলেকট্রন বসে, এটাকেই আমরা এই চিহ্ন ব্যবহার করি। যদি আমরা এই চিহ্ন দেখি তাহলে আমরা জানব এই পি এবং ডি কে সর্বোচ্চ বেজোড় দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে দেখো, প্রথমগুলো ওকে থাকবে ইনশাল্লাহ, 2s2 ওকে থাকবে, 2p6 ওকে থাকবে, 3s2 ওকে থাকলো। এবার এই 3pটাকে ভাঙবো। তাহলে পি কে ভাঙলে কয়টা পাওয়া যায়? কিছুক্ষণ আগে বলেছি, পি কে ভাঙলে সর্বোচ্চ 3টা নাম পাওয়া যায়, একটা পিএক্স, একটা পিওয়াই আর একটা হচ্ছে পিজেড। তাহলে আমরা বলবো 3px, 3py অ্যান্ড 3pz। এখন দেখো, পিতে আছে 5টা ইলেকট্রন, এসেরটা কিন্তু জড়িয়ে আছে, থাক সমস্যা নেই ওটা। তাহলে পিতে আছে 5টা ইলেকট্রন, তাহলে 5টা ইলেকট্রন, এই 3জন যদি সবাই সমান শক্তিশালী হয় তাহলে কিন্তু সমবন্টন কিন্তু করা যাচ্ছে না। সমবন্টন কি করা যাচ্ছে? তাদের মধ্যে কিন্তু 1 টাকা কম হয়ে যাচ্ছে, 1 টাকা কম হয়ে গেছে বিধায় কিন্তু সমান ভাগে ভাগ করতে যাচ্ছে না। তবে সবাইকে 1 টাকা করে দেওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে একে যদি 5 টাকার মধ্যে একে 1 টাকা দিই, একে 1 টাকা দিই, একে 1 টাকা দিই, তাহলে এখন 3 টাকা দেওয়া শেষ। এখনো কিন্তু পি অরবিটালে 2টা ইলেকট্রন অবশিষ্ট আছে। তাহলে এই 2টা ইলেকট্রন প্রথমে পিএক্স থেকে বসবে, তারপর পিওয়াই বসবে, তারপর যদি থাকে তো পিজেডে বসবে। এখন এই 7টার মধ্যে আমরা কয়টা দিয়েছি বলো? 3টা দিয়ে দিয়েছি, এখন 4টার মধ্যে এসে কিন্তু 2টা আছে। তাহলে এখন এই বেজোড় অবস্থান থেকে 2টা ইলেকট্রন অতিরিক্ত আছে, এর জন্য পিএক্স এর যদি একটা ছিল আর একটা যদি আসে
দুটা হয়ে গেল। পিওই যদি আরেকটা চলে আসে তাহলে কি দুটা হয়ে গেল না? এখন দেখা যাচ্ছে সর্বোচ্চ বেজোড় হচ্ছে পিজেডে। তাহলে এখানে দেখো, এখানে জোড় আছে 1s2, 2s2, 2p6, 3s2 আর 3px এবং 3py জোড় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1s থেকে 3py পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে জোড় ইলেকট্রন রয়েছে। তাহলে জোড় ইলেকট্রনগুলোকে কিন্তু আমরা যোজ্যতা ইলেকট্রন বলবো না, যোজনী বলতে পারবো না। তাহলে এটাকে বলবো আমরা যোজ্যতা ইলেকট্রন, যেহেতু বেজোড় আছে। এর জন্যই কিন্তু ক্লোরিনের যোজনী 1। তাহলে একটা প্রশ্ন আমরা পড়তে পারি যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7 কিন্তু যোজনী 1 কেন? তাহলে এর জন্য আমরা এই সুন্দরভাবে এই ব্যাখ্যাটা আমরা দিতে পারবো। তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন এবং হচ্ছে যোজনী। আর এই ক্লিয়ার বন্ধুরা? তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে, অনেক কাজে লাগবে। তাহলে আমরা যদি এখন দেখি তোমাদের বইয়ের পেজ নাম্বার 86, বইয়ের পেজ নাম্বার 86 যদি যাই, তাহলে এখানে একটা যোজনী চার্ট দেওয়া আছে। কি আছে বলো? একটা যোজনী চার্ট দেওয়া আছে। এই চার্টটা এখন আমরা যদি এইভাবে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করি তাহলে কিন্তু প্রত্যেকটা মৌলের যোজনী ব্যাখ্যা করা যাবে। তাহলে তোমরা এইভাবে যোজনী জেনে তোমাদেরকে পরবর্তীতে যে কোনো যৌগের সংকেত লিখতে হবে। যোজনী না জানলে তুমি কখনোই সংকেত লিখতে পারবে না। অতএব আমার ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সুন্দরভাবে ক্লাসটা করে এই যোজনী এবং যোজ্যতা সম্পর্কে কি কি শিখলা বা সংজ্ঞাগুলো শিখলা, বা আরও প্রশ্ন হতে পারে অ্যালুমিনিয়ামের যোজনী 3 কেন, ম্যাগনেসিয়ামের যোজনী 2 কেন, এই কেনর ব্যাখ্যা তুমি এখন দিতে পারবা। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তুমি যদি সুন্দরভাবে করে আমাদেরকে পাঠিয়ে দাও আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে যখনই দেখলে ক্লাসটা, যে যখনই দেখো সেই ক্লাসটা দেখে এখান থেকে কি শিখেছো, সেই শিখার যে প্রয়োগগুলো, সেই প্রয়োগগুলো তোমরা আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে অথবা আমাদের আমাদের স্টুডেন্ট গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। ওখান থেকে আমরা সুন্দরভাবে এটা দেখে। তাহলে তোমাদের HW কি থাকলো? অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের যোজনী ব্যাখ্যা করো, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী 2 কেন, আর অ্যালুমিনিয়ামের যোজনী 3 কেন এবং ম্যাগনেসিয়ামের যোজনী 2 কেন। তাহলে এটা সুন্দরভাবে লিখে আমার কাছে পাঠাবা। অতএব সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।